জাকির হোসেন খানকে আমরা যুক্ত করে নিতে চাচ্ছি, কারণ রাজধানীর তাপমাত্রা যেভাবে বাড়ছে সেটি কোন জায়গায় যেয়ে ঠেকবে এবং আমাদের রাজধানীতে আমরা যারা প্রায় 3 কোটির কাছাকাছি মানুষ বাস করছি তাদের জীবনযাপনের ধরনে কী ধরনের পরিবর্তন আনা উচিত, কারণ বাঁচতে তো হবে দিন শেষে। সেই জায়গাটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন জনাব জাকির হোসেন খান। জাকির হোসেন খান, স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল বলছি বটেই, কিন্তু আমরা যারাই আজকে সকালবেলা ঘর থেকে বেরোচ্ছি সবাই দেখেছি যে দিনটি আসলে খুব ভালো যাবে বলে মনে হচ্ছে না, কারণ তীব্র গরম, এবং তীব্র গরমের মধ্যে আমরা যারা ঘরের ভেতরে আছি তারা ভুগতে থাকি বিদ্যুৎ না পাওয়ার জটিলতায়, আর যারা বাইরে আছেন তাদের অবস্থা তো ভয়াবহ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আজকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে 100 বছরের মধ্যে সর্বোচ্চ তাপ অনুভূত হবে। নিশ্চয়ই আপনার কাছেও সেই খবরটি রয়েছে। এই যে তাপ অনুভূত হওয়ার বিষয়টি, সেই জন্য তো আসলে এটা কি প্রকৃতি দায়ী না আমরা নিজেরা দায়ী? হ্যাঁ, ধন্যবাদ। আসলে অবস্থাটা আমি এখন ইদানিং বলছি যে আমরা নিউ নর্মাল একটা সিচুয়েশনে দিয়ে আগাচ্ছি। এটা মানে এটা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন, বাট এটা আসলে বাস্তবে অবস্থাটা সেরকমই। যে আমরা একটা সময় দেখতাম এই এই মাসটাতে, বুড়োর এই সময়টাতে সাধারণত বৃষ্টি শুরু হয়ে যেত বিকালের দিকে বা রাতের দিকে ছোট ছোট কালবৈশাখী হতো, মুকুল ঝরতো। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল। তাপমাত্রা হয়তো একটু বেশিই থাকতো কোনো কোনো সময়, কিন্তু একটানা কোনো সময় তাপমাত্রা বাড়তো না। আমি কতক্ষণ আগে শুনছিলাম প্রফেসর সাইফুল ইসলামের কথা। উনি বলছিলেন যে আসলে পরিবর্তনের মাত্রাটা কি হচ্ছে, বৈশ্বিক তাপমাত্রার যে মানে পরিবর্তনটা দেখতে পাচ্ছি সেটা আসলে খুবই মানে আশাপ্রদ কিছুই নেই আমি মনে করি। কারণ হলো যেটা উনি বলছিলেন যে যেভাবে এখন পর্যন্ত বৈশ্বিকভাবে জলবায়ু পরিবর্তনের যে তাপমাত্রা বৃদ্ধির হার, তাতে যেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে 2030-এর ভিতরে আমরা কমপক্ষে তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে নিয়ে আসবো, এটা তো সম্ভবই না। যেটা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে যেভাবে এখন পর্যন্ত কর্পোরেটরা তারা কার্বন গ্যাস নিঃসরণ করে যাচ্ছে, বিভিন্ন ধরনের ফসিল ফুয়েল বার্ন করছে, তাতে তাপমাত্রা 3 ডিগ্রির কাছাকাছি বা আরো বেশিও হয়ে যেতে পারে। তো সেটা মানে এই অবস্থা তো বৈশ্বিক জলবায়ু পরিবর্তন অবশ্যই তাই, কিন্তু একই সাথে আমরা এই পরিবর্তনের যে নেতিবাচক প্রভাবটা ছিল সেটা কিন্তু সুষ্ঠু প্ল্যানিং এবং সেই অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়াতে যদি আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারতাম, তাহলে বিশেষ করে শহরগুলোতে, এবং এই শহরগুলোতে আপনি দেখেন যেটা বলছিলেন প্রফেসর সাইফুল ইসলাম, আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ওখানে যে ফোরকাস্টগুলি করা হয়েছে, যে গত এক 2 দশক ধরেই আমরা দেখতে পাচ্ছি যে আরবান, বিশেষ করে সিটি কর্পোরেশন গুলোর যে ভূমির তাপমাত্রা সেটা বাড়ছে, ক্রমান্বয়ে বাড়তির দিকে। এবং একই সাথে আপনি দেখবেন যে এখানে সেখানে কমার্শিয়াল, আজকে আজকে যে শুধু যদি আমি চিন্তা করি যে গুলশান এলাকাটাতে আপনি যা আসেন, যেটা সবসময় একটা সময় যে অঞ্চলটা গ্রিনারি ছিল, তো সেখানে দেখবেন অনেক কমার্শিয়াল বিল্ডিং 9 তলা, 10 তলা, 12 তলা উঠছে। কিন্তু সেই অনুপাতে কিন্তু উল্টো আমরা দেখতে পাচ্ছি রাজধানীর চরিত্র, যে আজ থেকে 15 বা 20 বছর আগে যেখানে আমাদের আপনার সবুজ ছিল প্রায় 15 থেকে 20 থেকে 21%, 21%, সেটা এখন দাঁড়িয়েছে মাত্র 5 থেকে 6%। আমাদের জলাশয়গুলি ছিল রাজধানীতে, যেগুলি ছিল সেটা মাত্র 2-2.5% দাঁড়িয়েছে। এবং এই খালগুলো বা আমাদের রাজধানীর যে বিভিন্ন ছোট ছোট পুকুরগুলো ছিল, সেগুলো শুধু ঢাকাতে না, আমি কালকে রাত্রে আপনার যমুনা টিভিতে একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে শুনছিলাম যে রাজশাহীকে বলি আমরা গ্রিন সিটি, সেখানেও কিন্তু গত কয়েক বছরে আপনার প্রায় 200-250 উপর বর্গ কিলোমিটারের উপরে ছিল 200-র তার বেশি জলাশয়, সেটা পুকুর নাই হয়ে সেটা গেছে কমিয়ে রাজশাহী থেকে। আসছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এই যে ট্রেন্ডটা আমরা আসলে, আমার যেটা মনে হচ্ছে যে আর সিটি সেন্টার গুলো কিন্তু ক্রমে যে হিটল্যান্ডে পরিণত হয়েছে, আসলে আমরা অনুভব করতে পারছি কিনা নীতি নির্ধারক, এটা আমার একটা প্রশ্ন। না, কারণ আমি নীতি প্রায় বলি নির্ধারকরা যে নিশ্চয়ই অনুভব
অনুভব করতে পারছেন? মানে এখন তো নিশ্চিতভাবে পারছেন, অনুভূত তো হচ্ছে না, কিন্তু উপায় নাই। না, আমি যেটা বলছিলাম অনুভব করা বলতে আমরা সেই অনুভব বলতেছি না যে আমি রাস্তায় বেরোনো, আমি এটা যে একটা আমার নিউ নর্মালের দিকে যাচ্ছে, সামনে যে এটা সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড থামিয়ে দেবে, আমাদের আমাদের মানে প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জের মুখে পড়বে, আমাদের শ্রমিকরা কাজ করতে পারবে আমি না এই ঠিকভাবে। জায়গাটাতেই আসতে চাচ্ছিলাম জনাব জাকির, যে এই সময়টিতে যারা আমাদের চালিকা শক্তি বলা হয় অর্থনীতির একেবারেই নিচের টায়ারে যারা রয়েছেন, নিম্ন আয়ের মানুষ, সেই মানুষগুলির আয় কমছে। অন্তত আমরা রেড ক্রিসেন্টের গবেষণা যদি দেখি যে তাদের 17 থেকে 27% আয় কমছে এবং তাদের চিকিৎসা খাতে ব্যয় বাড়াতে হচ্ছে এবং তাদের পাশে দাঁড়ানোর কিছু নাই। হিট স্ট্রোকে প্রতিদিন, হয়তো আমরা সরকারিভাবে ঘোষণা দিচ্ছি না, কিন্তু প্রতিদিন গড়ে বলা হচ্ছে যে 10 থেকে 18 জনের মতো মানুষ মারা যাচ্ছেন, অন্তত গত 1 মাসে মারা গেছেন। সেটি বলা যাচ্ছে না। এই মানুষগুলোর জন্য যারা এই মুহূর্তে রাস্তায় নামছেন, তাদের জন্য ব্যবস্থা আসলে কি হচ্ছে? তাদের জন্য, তাদেরকে মাথায় রেখে কোনো পরিকল্পনা কি দেখতে পাচ্ছেন? বা আমরা যে আলাপটি বারবার করতে চাচ্ছি যে এই সময়টিকে আমরা আসলে কোনো দুর্যোগ বলবো কিনা বা আপৎকালীন এই পরিস্থিতি বলবো কিনা? না, আপৎকালীন পরিস্থিতি আপনি তো বলবেন কিনা এটা তো আমি যখন প্যারিস জলবায়ু চুক্তিতে আমি সিগনেটরি হিসেবে কিন্তু আমি বলেছি এগুলিকে আর্টিকেল 6 বলতে একটা জায়গা আছে, লস এন্ড ড্যামেজ, এবং সেখানে এই যে আপনার তীব্র দাবদাহ বা তীব্র শৈত্যপ্রবাহ এগুলিকে স্লো অনসেট ইভেন্ট বলা হচ্ছে। তো সুতরাং এটা তো আমাদের দুর্যোগ অধিদপ্তর বা দুর্যোগের আইন বা নীতিমালাতে যেগুলো আছে সেগুলো ইনক্লুড করা হবে, সেটাই স্বাভাবিক। এখন আপনি দেখেন যে কোনটা দুর্যোগ হবে, কত টেম্পারেচারে আপনি স্কুল বন্ধ থাকবে বা কি পরিমাণ তাপমাত্রা বাড়লে মানুষকে আমি সতর্ক করবো, এটা কিন্তু আমার শিক্ষা মন্ত্রণালয়ের কাজ না, ডিএনসিসির কাজ না, কাজটা ছিল দুর্যোগ অধিদপ্তরের কাজ। এখন এই পর্যায়ে আমরা দেখলাম প্যান্ডেমিকের সময় যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ছিল জাতীয় পর্যায়ে, সেটা কিন্তু এখন আর অ্যাক্টিভ নেই। তো আমরা তাহলে আমরা এটাকে, এই যে আমি আগে বলছিলাম যে আমরা অনুভব করতে বলছি যে আসলে নীতি নির্ধারকরা অনুভব করছেন কিনা। তারা এসির ভিতরে থাকেন, আমরা এসির অনেকে সুবিধা প্রাপ্ত, এসি গাড়িতে চলি, এসি অফিসে থাকি, এসি বাসায় থাকি, কিন্তু বাস্তব অবস্থাটা যেটা আপনি বলছেন শ্রমিকের অবস্থা, তার যে কাজ করতে পারছে না তার কম্পেনসেট কে করবে? তার যে স্বাস্থ্যগত ঝুঁকি দাঁড়াচ্ছে তার চিকিৎসাটা কে দিচ্ছে? তার জন্য কি যে আপনি একটা যে যখন সে কাজ করতেছে বা কর্পোরেট সেক্টরে যখন সে বিভিন্ন ধরনের শ্রমিক যখন একটা বিল্ডিং কনস্ট্রাকশন বিল্ডিং এ কাজ করতেছে, তখন তো সে যদি কাজ না করে তার তো পরিবারের আসলে ভরণ পোষণের দায়টা তারই, আমরা তো রাষ্ট্র সেটা নিচ্ছে না। তো সেই জায়গায় যেটা উচিত ছিল যে এই পর্যায়ে যারা এরকম কাজ করবে না, করতে পারবে না, তাদেরকে একটা কম্পেনসেশন দেওয়া, এবং সেটা আপনার আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে হতে পারে, কারণ যেহেতু এটা একটা এভিডেন্স আছে বাংলাদেশের মতো দেশগুলোর এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। সো দিস ইজ ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো যে এই মেকানিজমটা দাঁড় করানো, এবং এটা আসলে মানুষ চাবে, এই যে আমাদের রাষ্ট্রীয় একটা নীতিমালা, মানুষ চাবে যে তার আমার এই সমস্যা হয়েছে তারপরে আমি দেবো, এটা কেন আমরা কেন প্রোঅ্যাক্টিভ হতে পারি না? আমাদের সোশ্যাল সেফটি নেট যেটা আছে, সামাজিক নিরাপত্তা খাত, ওটাতে আমরা কি এটা ডিফাইন একেবারে করেছি সেই জায়গাটাতে তো আসলে এদেরকে অ্যাকোমোডেট করা যায়। আমি আরেকটি বিষয় আনতে চাই, তাহলে যদি আমরা এই সময়টিকে, বা এখনো সময় আছে, দুর্যোগ মন্ত্রণালয় বলেন আর অধিদপ্তর বলেন, তারা যদি চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেন, সেই জায়গাটাতে সামনের দিনগুলিকে ভেবে পরিকল্পনা করাটা জরুরি হয়ে পড়েছে। সামনের দিনগুলিতে যদি আমরা পরিকল্পনা করতে যাই, সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া জরুরি বলে আপনি মনে করেন? আমি যদি ছোট একটা জিনিস একটু বলি, যে আমাদের হাতে যে পরিসংখ্যানটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে উষ্ণ এলাকা যেগুলোকে বলা হচ্ছে, সেখানে কামরাঙ্গীর চরের মতো জায়গা যেমন রয়েছে, তেমনি মহাখালীর মতো জায়গাও রয়েছে। কিন্তু দুইটি জায়গার কারণ নিশ্চিতভাবে আপনি আমার চেয়ে আরো ভালো জানেন যে ভিন্ন। কোনো জায়গায় এসির বাতাস, তো কোনো জায়গায় আসলে কংক্রিটের পরিমাণ জলাধার না থাকা। এবং কম উষ্ণ এলাকার মধ্যে আমরা দেখছি শাহবাগ, রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান, এবং সেখানে নিশ্চিতভাবে গাছ বেশি থাকার বিষয়টি আসলে এইভাবে তারা বের করে নিয়ে এসছেন।
সেক্ষেত্রে সামনের দিনগুলোর জন্য পরিকল্পনা কি হওয়া উচিত, বিশেষ করে আমরা যারা, আপনি বলছিলেন যে যারা এসিতে থাকে, যারা এসি ব্যবহার করছে, যেমন এই মুহূর্তে আমি যেই কক্ষটিতে বসে আছি সেখানে মোটামুটি আমি ছাড়া বাকি সবাই চাদর গায়ে দিয়ে বসে আছেন। তার মানে এই যে আমরা যারা এটি ব্যবহার করছি তারা নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার করছে। আমরা ঠিক জানি না যে কোন সময় আমি তাপমাত্রা আসলে কত সেট করব, আমার এই আরামের জন্য আসলে বাইরের প্রভাবটা কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আমরা কিন্তু যেমন চীনে আমি জানি, চীনের প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে যে মিনিমাম টেম্পারেচার 24 বা 25 ডিগ্রি রাখতে হবে। যদি আর বেশি মানে নিচে নামানো হয় সেটা আইনগত অপরাধ। এখন আমরা বেসিক্যালি আসলে আমরা এসিতে বসে কি চাদর গায়ে দিয়ে থাকতে চাই, নাকি আমরা আসলে এসিটা ব্যবহার করি কেন? এসিটা ব্যবহার করি গরমে যেন আমাদের ঘেমে না যায়। আমাদের তো টেম্পারেচারটা 25-26 থাকলে কোনো সমস্যা নেই, আমাদের তো ঘামতে, আমরা যেন না গরম অনুভূত হয় সেটাই তো মেন দায়িত্ব। তো সেইটা আমাদের ব্যক্তিগত যে মানে অভ্যাসে আমরা না নিয়ে আসতে পারি। একই ব্যক্তি আমরা কিন্তু ঢাকাতে 3 কোটি লোককে কিন্তু আমরা সাথে করে এসি বহন করার মতো অবস্থা, সবার ভেহিকেলের ব্যবস্থা আমরা করা সম্ভব না। সুতরাং আপনি যে এটা আসলে আমাদের বিহেভিয়ার পরিবর্তন আনা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমরা বাসায় এসি ব্যবহার না করলেও যখন আমরা প্রাইভেট কারে কোনো উবারের গাড়িতে উঠি তখন সাথে সাথেই আমি ড্রাস্টিক্যালি বলি যে এসি 18 থেকে 19। এটা কিন্তু তার শারীরিকভাবে তার জন্য কিন্তু একটা ক্ষতিকারক। এবং এটা বুঝতে হবে যে আমাদের বাইরের টেম্পারেচার এবং ভিতরের টেম্পারেচার যদি ডিফারেন্স 5 ডিগ্রির উপরে হয় তাহলে সেটা কিন্তু তার দেহের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে। সেটা কিন্তু প্রত্যেকের সচেতনতা আনা উচিত। তো যেটা আপনি বলছিলেন যে আমি যে পয়েন্টটাতে আসতে যাচ্ছি যে কামরাঙ্গীর চরের যে অবস্থা, ঢাকার আপনার মহাখালীর অবস্থা, আমরা একটা কথা বলা হচ্ছে যে হ্যাঁ সবুজায়ন হলে অবশ্যই আমাদের 3 থেকে 4-5 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আমি কমিয়ে নিয়ে আসতাম। সেটা সম্ভব যদি আমি কালকে রাতে বলছিলাম যে ঢাকার 150 পয়েন্টে যদি আমরা কমপক্ষে এই মুহূর্তে 150 পয়েন্টে যেখানে হিট আইল্যান্ড হিসেবে অলরেডি মানে হয়ে যায়, সেই 150 জায়গায় যদি আমরা মোটামুটি ভালো ডিজাইন করে জিআইএস ম্যাপিং করে আমরা প্ল্যান গ্রিনারি বলতেছি আমি, 5 থেকে 10 ডেসিমেল জায়গার ভিতরে কনসেন্ট্রেটেড গ্রিনারি উইথ এ পন্ড, মানে একটা পুকুর থাকবে এবং পুকুর কমিউনিটি রিজার্ভ পুকুর থাকবে, এবং সেটা আপনি চারপাশে বাঁশের যে গাছগুলো আমার ইমিডিয়েটলি বেশি অক্সিজেন নির্মাণ খুব দ্রুত বাড়া সম্ভব, সেটা কিন্তু করা সম্ভব। এবং এই জন্য খুব বেশি টাকার দরকার নাই। পরিকল্পনাগুলো নিয়েই জনাব জাকির হোসেন খান আপনার সাথে নিশ্চয়ই আবারও কথা বলার সুযোগ হবে, কারণ গরম তো খুব দ্রুত কমছে না, কিন্তু আমার হাতে সময় একেবারেই কম। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার আলোচনার জন্য।